হ্যালো। হ্যাঁ, তোমাদের গ্রুপে একটা পিপিটি পাঠিয়েছি আমি, দেখো। টার্মিনোলজি অফ ইলেকট্রিসিটি, ওটা একটু তোমরা ওপেন করো। ওই পিপিটিটা পেয়েছো সবাই? হ্যাঁ ম্যাম, এখনই আসলো। হ্যাঁ ম্যাম, হুম, হ্যাঁ পেয়েছি ম্যাম, ওটা ম্যাম। ওপেন কর, ওটা ওপেন কর। ঠিক আছে, আগের দিন আমি তোমাদেরকে অনেক কিছু मैम বলেছিলাম যে ওটা পিডিএফ ফরম্যাটে পাঠালে ভালো হতো। না, এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তো ওটাকে পিডিএফ আবার কনভার্ট করতে হবে। তো দেখো, আহ, আগের দিন যে বলেছিলাম যে আমাদের পাওয়ার প্ল্যান্ট যে রয়েছে, সেখানে কি বলেছিলাম যে 11 কেভির একটা ভোল্টেজ জেনারেশন হয়। তো এই ভোল্টেজ জেনারেশনটার তো কোনো সোর্স থাকবে, এই ভোল্টেজ কোথা থেকে আসছে। তাহলে এনার্জি প্রোডাকশনে বা এনার্জি জেনারেশনে যে সোর্স গুলো রয়েছে, সেই সোর্স গুলো কি তোমাদের কারোর আইডিয়া আছে? ভোল্টেজ যে জেনারেট হচ্ছে সেটা তো কোনো একটা সোর্স থেকে তৈরি হচ্ছে, সেই সোর্সটা কি? তোমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টের নাম শুনেছো, ইয়েস হাইডেল ম্যাম। পাওয়ার প্ল্যান্ট শুনেছো, হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নাম শুনেছো। তো এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের কি তৈরি হচ্ছে? আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হচ্ছে কি থেকে? হিট এনার্জি থেকে। তাহলে হিট এই এনার্জি হিট থেকে। এনার্জির সোর্সটা কি? হুম, হিট এনার্জির সোর্সটা কি? সোর্সটা হলো কোল, কয়লা। সেরকম হাইডেল পাওয়ার প্ল্যান্টে আমাদের সোর্সটা কি? ওয়াটার, জল। নিউক্লিয়ার হ্যাঁ পাওয়ার ম্যাম। প্ল্যান্টে নিউক্লিয়ার কোনো সোর্স। এই যে সোর্স গুলো রয়েছে, এই সোর্সেস অফ এনার্জি গুলোকে এক কথায় বলে কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি। মানে এই সোর্স গুলোকে আমরা বছরের পর বছর ধরে আমাদের কাছে প্রচলিত, আমরা এই সোর্স গুলোকে অনেক আগের থেকে কাজে লাগিয়ে আমরা এই ভোল্টেজ জেনারেশন করছি, এবং সেই ভোল্টেজ দিয়ে আজকে ইন্ডাস্ট্রি চলছে, স্কুল কলেজ চলছে, আমাদের হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সেস চলছে, সমস্ত কিছুই কিন্তু এই সোর্সেস অফ এনার্জি থেকেই তৈরি হচ্ছে এই ভোল্টেজ। তাহলে এই যে কনভেনশনাল সোর্সেস অফ এনার্জির কথা বললাম, ঠিক সেরকমই কিছু সোর্সেস অফ এনার্জি থাকে। আমি পিপিটি ঢুকছি তার আগে আমি একটু বলে নিই। তো কিছু সোর্সেস অফ এনার্জি থাকে যেটা কিনা নন কনভেনশনাল, অথবা তোমরা বলতে পারো রিনিউয়েবল। মানে ওটাকে পুনরায় ব্যবহার করা যায়, পুনর্ব্যবহারযোগ্য। নন কনভেনশনাল মানে হচ্ছে অপ্রচলিত। কনভেনশনাল মানে যেমন প্রচলিত, সেরকম নন কনভেনশনাল মানে হচ্ছে অপ্রচলিত। ঠিক আছে, তাহলে অপ্রচলিত যে শক্তিগুলো রয়েছে, এনার্জি গুলো রয়েছে, তাদেরও তো উৎসগুলো আমাকে জানতে হবে। সেই উৎসগুলো কি? আমরা এখন খুবই শুনতে পাচ্ছি যে সোলার এনার্জি দিয়ে অনেক ডিভাইস, অনেক অ্যাপ্লায়েন্সেস, অনেক ইকুইপমেন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই সোলার এনার্জি সোর্সটা কি? সূর্য, সান। সেরকম হচ্ছে আমাদের তোমার টাইডাল এনার্জি, সমুদ্রের জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে হচ্ছে। উইন্ড এনার্জি, বাতাসকে কাজে লাগিয়ে হচ্ছে। এই যে সোর্সেস অফ এনার্জি গুলো, এই এনার্জি গুলো থেকেও ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করা যাচ্ছে। কিন্তু এই এনার্জি গুলো আমাদের কাছে এখনো পর্যন্ত নন কনভেনশনাল। মানে আমরা সেই রেটে ব্যবহার করা এখনো অব্দি শিখিনি, যেই রেটে আমরা কোলকে বা হাইডেলকে বা নিউক্লিয়ারকে করেছি। হাইডেলটাকেও আমরা রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি বলতে পারি, বাট কোল অ্যান্ড নিউক্লিয়ার কিন্তু নন কনভেনশনাল অ্যান্ড নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। তাহলে আমরা যে ভোল্টেজটা জেনারেশন পড়েছিলাম 11 কেভি, ওই 11 কেভি ভোল্টেজ কিন্তু পাওয়ার প্ল্যান্টে কোনো একটা সোর্সেস, কোনো একটা সোর্স থেকে ওই এনার্জিকে আমরা জেনারেট করছি। ঠিক আছে, কয়লা পুড়িয়ে স্টিম তৈরি করে সেই স্টিমটাকে টারবাইনে দিয়ে, এবং টারবাইনের সাথে আমাদের যে ইলেকট্রিক্যাল মেশিনটা কানেক্টেড আছে, ইলেকট্রিক্যাল ডিভাইসটা মানে ইকুইপমেন্টটা কানেক্টেড আছে, সেই ইকুইপমেন্টটার মধ্যে গিয়ে মেকানিক্যাল এনার্জিটাকে পাঠাচ্ছি, এবং সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে আমাদেরকে ভোল্টেজ আকারে সেটা ট্রান্সমিট করছে এবং ডিস্ট্রিবিউট করছে। তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, একটু মিউট করো উজ্জ্বল, একটু মিউট করো মাইকটা।
হ্যাঁ, তো পিপিটিটায় যেটা রয়েছে যে আমরা কিছু টার্মিনোলজি সম্বন্ধে জানবো। যেমন আমরা ভোল্টেজ আগের দিন শুনেছি। এই ভোল্টেজটা যখন আমি কোনো একটা ডিভাইসের মধ্যে অ্যাপ্লাই করব, কোনো একটা পার্টিকুলার সার্কিটের মধ্যে এই ভোল্টেজটাকে আমি প্রোভাইড করব, তাকে ওই সার্কিটটাকে এক্সাইটেড করব, ওই সার্কিটটাকে এনার্জাইজড করব, তখন সেই সার্কিটের মধ্যে চার্জ ফ্লো করবে। এই চার্জ জিনিসটা কি? চার্জ হচ্ছে, এই চার্জের কনসেপ্টটা এসছে আমাদের অ্যাটমিক থিওরি থেকে, ঠিক আছে? তো এই অ্যাটম কি তোমরা প্রত্যেকেই পড়েছো যে সেই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। যখন একটা ইলেকট্রন তার মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে? নিউট্রন আর প্রোটন, ঠিক আছে? যখন ইলেকট্রনটা রিমুভ হলো, তখন সেই যে চার্জ কণাটা, সেই চার্জ কণাটাকে আমি বলছি পজিটিভ চার্জ, এবং যে ইলেকট্রনটা যে চার্জ কণা অ্যাকসেপ্ট করলো সেটাকে বলছি আমি নেগেটিভ চার্জ। তাহলে এই যে নেগেটিভ চার্জ, এর রেসপেক্টেই কিন্তু আমাদের কারেন্টের কনসেপ্ট আসবে। এই নেগেটিভ চার্জের যে ফ্লো, সেই ফ্লোটাই হচ্ছে কারেন্ট, টাইমের রেসপেক্টে। তাহলে আমি বলতে পারি যে কারেন্ট ইজ নাথিং বাট ফ্লোয়িং অফ নেগেটিভ চার্জ, দ্যাট ইজ ইলেকট্রন, ঠিক আছে? তাহলে এই ইলেকট্রনের যদি আমরা, এই চার্জের যদি আমরা ইউনিট কনসিডার করি, সেই ইউনিটটা কার রেসপেক্টে কনসিডার করব? না ইলেকট্রনের রেসপেক্টে, যেটার এসআই ইউনিট হচ্ছে কুলম। তাহলে এই কুলম্বের তোমার ম্যাগনিটিউড ভ্যালু কত? না 1.062 ইন্টু 10⁻⁻90। এই ইলেকট্রনের যে চার্জটা রয়েছে, সেই চার্জটার ভ্যালু হচ্ছে 1.062 ইন্টু 10⁻⁻19 কুলম। তোমরা এগুলো পড়েছো আগে, ফিজিক্সে পড়েছো। তাহলে এটা হলো আমাদের চার্জের কনসেপ্ট। চার্জ আমাদের দু ধরনের হয়, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। যখন একটা ইলেকট্রন তার চার্জকে রিমুভ করে দিচ্ছে, তখন সেই কণাটা হয়ে যাচ্ছে পজিটিভ চার্জ কণা, এবং যে ওই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করছে সেটা হয়ে যাচ্ছে ইলেকট্রন বা নেগেটিভ চার্জ কণা। এই ইলেকট্রনের রেসপেক্টেই আমরা চার্জের ইউনিটকে কনসিডার করি, যেটা কিনা কুলম্ব দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। এবার আসছি আমরা ইলেকট্রিক কারেন্টে। যে ভোল্টেজটা তৈরি হলো, আমি একটু আগেই বললাম যে বাজার থেকে, তোমরা আগের দিনও জানো, তোমরা এমনি ন্যাচারালি এটা জানো যে বাজার থেকে তুমি যখন একটা কোনো একটা যত ভোল্টেজ সাপ্লাই দিচ্ছ, তাহলে এই ভোল্টেজ যখনই সাপ্লাই দেব, ওই অ্যাপ্লায়েন্সের মধ্যে বা ওই সার্কিটের মধ্যে, ওই ইকুইপমেন্টটার মধ্যে কারেন্টের ফ্লো হবে। সেই কারেন্টের ফ্লোটাকেই বলা, এই যে চার্জের ফ্লো, এই চার্জের ফ্লোটাকেই বলা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। তাহলে ইলেকট্রিক কারেন্টকে যদি আমি অ্যাজ এ এক্সপ্রেশন বলতে চাই, সেটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? না সেকেন্ড স্লাইডটা তোমরা দেখো, সেকেন্ড স্লাইডটা দেখো, যেখানে ইলেকট্রিক কারেন্টের কনসেপ্ট রয়েছে। প্রত্যেকে পিপিটিটা খুলেছো? হ্যালো? হ্যাঁ ম্যাম, খুলেছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে ইলেকট্রিক কারেন্টের যে স্লাইডটা রয়েছে ওটা দেখতে পাচ্ছ? মানে ফার্স্ট থার্ড স্লাইড, ফ্রন্ট পেজ, তারপরে টার্মিনোলজি চার্জ, নেক্সট হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। হ্যাঁ হ্যাঁ বলো। बोले एक बार শুনতে পাচ্ছি না, কি? हिंदी में रिपीट कर दीजिए। উজ্জ্বল একটু জোরে বলো, আমি বুঝতে পারছি না। बोले हिंदी में एक बार रिपीट कर दीजिए ना। সরি, আই কান্ট হিয়ার ইউ। बोले एक बार हिंदी में रिपीट कर दीजिए ना। ओ अच्छा 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 अच्छा, हाँ हाँ हाँ, जरूर जरूर। देखो थर्ड स्लाइड खोलो उज्जवल, थर्ड स्लाइड, जिसमें लिखा हुआ है इलेक्ट्रिक करंट। इलेक्ट्रिक करंट इज नथिंग बट flowing of negative charge বা flowing of electron with respect to time. ওকে, তো
इसको अगर हम लोग एक्सप्रेशन में कन्वर्ट करें, कोई एक्सप्रेशन के थ्रू अगर रिप्रेजेंट करना चाहते हैं तो क्या करेंगे, I इज इक्वल टू, इलेक्ट्रिक करंट को हम I से रिप्रेजेंट करते हैं, ठीक है, इंग्लिश लेटर I से रिप्रेजेंट करते हैं। जैसे वोल्टेज को हम लोग V से रिप्रेजेंट करते हैं, V, वैसे ही इलेक्ट्रिक करंट को I से रिप्रेजेंट किया जाता है, इंग्लिश लेटर I। तो I इज इक्वल टू हम लोग लिख सकते हैं dq/dt। इसका मतलब है टाइम का रेस्पेक्ट में चार्ज का फ्लो, ddt ऑफ q। इस ddt ऑफ q मतलब होता है कि टाइम रेस्पेक्ट, विथ रेस्पेक्ट टू टाइम फ्लोइंग ऑफ चार्ज, दैट इज कॉल्ड इलेक्ट्रिक करंट। इसको अगर हम लोग यूनिट में रिप्रेजेंट करना चाहते हैं तो इसको क्या बोलेंगे कि कोई सर्किट में सपोज मान लो तुम लोग को ये मतलब पिछले दिन जो क्लास हुआ था उसमें मैं दिखाया था कि ओहम्स लॉ क्या होता है, V इज इक्वल टू I इंटू आर, दैट मीन्स I इज इक्वल टू V/R। तो कोई सर्किट में अगर 10 वोल्ट वोल्टेज है और उस सर्किट का रेजिस्टेंस अगर 5 ओहम है तो करंट क्या होगा उस सर्किट का, एनीवन, उत्पल? 50। যদি একটা সার্কিটের মধ্যে 10 ভোল্ট ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে, আর একটা ধরো ওই ভোল্টেজ সোর্সটা আমি একটা রেজিস্ট্যান্সকে সাপ্লাই দিচ্ছি, সেটা ধরো 5 ওহম, তাহলে ওই সার্কিটের মধ্যে কারেন্ট কত? ম্যাম 2 এম্পিয়ার। হ্যাঁ, অ্যাকর্ডিং টু ওহমস ল I ইজ ইকুয়াল টু V/R। তাহলে 10 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলতে পারি যে এই যে ফ্লো অফ চার্জ, এই ফ্লো অফ চার্জটাই হচ্ছে কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে। তাহলে এই যে কারেন্টটা ফ্লো করলো, আমি রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, ভোল্টেজের ইউনিট ভোল্ট, কারেন্টের ইউনিটকে আমরা রিপ্রেজেন্ট করব অ্যাম্পিয়ার দিয়ে। তাহলে ওই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট ইজ 2 অ্যাম্পিয়ার। বোঝাতে পারলাম? প্রত্যেকটা ইলেকট্রিক্যালের টার্মগুলোকে তোমরা যেমন ডেফিনিশন আকারে মনে রাখবে, সেরকম ওই ডেফিনিশন গুলোর কি ইউনিট, এই ইউনিটগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা যখন কোনো একটা সার্কিট বা কোনো একটা ইকুইপমেন্টের মধ্যে কতটা পরিমাণ ভোল্টেজ আমি দিয়েছি, কতটা পরিমাণ কারেন্ট ফ্লো করছে, সেটা যখন আমি মেজার করব, সেই মেজারমেন্ট কিন্তু আমার, যদি তুমি কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করো সেখানে কিন্তু তোমাকে সেই ইউনিটটাতে রিপ্রেজেন্ট করেই দেখাবে যে ওই তুমি ধরো ওই সার্কিটে যেটা আমি বললাম যে 5 ওহমের রেজিস্ট্যান্স আর 10 ভোল্টের ভোল্টেজ সোর্স, ওই সার্কিটটার অ্যাক্রসে তুমি যদি একটা মাল্টিমিটার কানেক্ট করো, যে মাল্টিমিটার দিয়ে আমরা ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইম্পিডেন্স, ভ্যারাইটিস ইলেকট্রিক্যাল টার্ম আমরা মেজার করতে পারি, সেই টার্মগুলোকে কিন্তু প্রত্যেকটার কিন্তু স্পেসিফিক ইউনিট রয়েছে। সেই ইউনিটের, যেমন আমরা নর্মালি ফিজিক্সে পড়েছি বা মেকানিক্যাল কিছু কোয়ান্টিটিস রয়েছে, যেমন আমরা লেন্থ মেজার করি কি দিয়ে, মিটার বা সেন্টিমিটার দিয়ে, ওয়েট মেজার করি কেজি, গ্রাম, এসব দিয়ে, সেরকমই আমাদের ইলেকট্রিক্যাল যে টার্মিনোলজিগুলো রয়েছে প্রত্যেকটার কিন্তু স্পেসিফিক ইউনিট রয়েছে। তাহলে কারেন্টের ইউনিট আমি কি বললাম? উজ্জ্বল शर्मा? यस मैम। हाँ, तो समझ में आया? हाँ आ रहा है। उज्जवल शर्मा, करंट का यूनिट क्या होगा? करंट का ऐसा यूनिट ओम होगा, एम्पियर होगा। एम्पियर, কারেন্ট का यूनिट है एम्पियर। তাহলে একটুখানি তোমরা থার্ড স্লাইডটা নিজেরা পড়ো, পড়ে আমাকে বলো যে এই জায়গাটা কি সমস্যা আছে। থার্ড স্লাইডটা একটু পড়ো। সেখানে ইলেকট্রিক কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ এ stream of charged particle such as electrons or ions moving through an electrical conductor or space. It is the flow rate of the electric charge through a conducting medium with respect to time. যেটা বললাম, electric current is expressed mathematically using the symbol
ক্যাপিটাল আই আর স্মল আই। এবার হয়তো তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে যে কখন ক্যাপিটাল আই ইউজ করব, কখন স্মল আই ইউজ করব। আমাদের সিস্টেমে, আমাদের যে হোল পাওয়ার সিস্টেম রয়েছে, ইলেকট্রিক্যাল সিস্টেম রয়েছে, সেই সিস্টেমে দুটো ধরনের সিস্টেম আমরা ইউজ, একটা হচ্ছে ডিসি সিস্টেম। তো এই এসি সিস্টেমে যখন কোনো একটা সার্কিটের কোনো একটা ইনস্ট্যান্টের কারেন্ট আমি মেজার করব, তখন এই স্মল আইটা ইউজ করব। সাপোজ ধরো টি সেকেন্ডে I1 কারেন্ট ফ্লো করছে, T2 সেকেন্ড, T1 সেকেন্ডে যে কারেন্টটা ফ্লো করছিল, T2 সেকেন্ডে কিন্তু আলাদা কারেন্ট ফ্লো করছে। এই যে চেঞ্জটা হলো, তাহলে এই প্রত্যেকটা ইনস্ট্যান্ট, T1 একটা ইনস্ট্যান্ট, T1 একটা মুহূর্ত, T2 একটা মুহূর্ত, এই যে মুহূর্তের কারেন্ট মেজার করা, সেই ক্ষেত্রে সেই রেসপেক্টে আমি কিন্তু এই আই এর কনসেপ্টটা চেঞ্জ করব। এই যখনই কোনো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট আমরা মেজার করব সার্কিটের, তখন কিন্তু স্মল আই দিয়ে সেই কারেন্টটাকে রিপ্রেজেন্ট করব। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? नो তোমরা मैम। রেসপন্স করো। ক্লিয়ার? मैम এটা আরেকবার বলুন। चलो। ওই स्मॉल है। हाँ, ये जो तुम देखो थर्ड स्लाइड में लिखा हुआ है ना कि सिंबल कैपिटल आई और स्मॉल आई, देख रहे हो? ये इलेक्ट्रिक करंट इज एक्सप्रेस्ड मैथमेटिकली यूजिंग द सिंबल कैपिटल आई और स्मॉल आई, ये दिखाई दे रहा है? हाँ, ये जो स्मॉल आई है, ये स्मॉल आई हम लोग कब यूज करेंगे इसको समझना होगा। क्या है कि सपोज तुम एक मान लो एक टाइम है T1 सेकेंड, एक टाइम है T1 सेकेंड, ठीक है? तो कोई एक सर्किट तुम मान लो, एक रेजिस्टेंस या फिर या एक बल्ब तुम कनेक्ट करो एक सर्किट के अंदर, उसमें एसी सप्लाई दो, एसी वोल्टेज सप्लाई दो एक बल्ब को, मान लिया, मान लो, ठीक है? फिर देखो कि वो जो एसी सप्लाई तुम बल्ब के अक्रॉस में दिया, तब बल्ब के थ्रू एक करंट फ्लो करेगा। ये जो करंट फ्लो कर रहा है, ये मान लो कि T1 टू I1 करंट फ्लो कर रहा है, मान लो, ये सपोज एज्यूम कर लो, और T2 सेकेंड में उस बल्ब के थ्रू I2 करंट फ्लो कर रहा है। तो ये जो चेंज हुआ ना, कभी I1 कभी I2, और जो T1 से T2 सेकेंड हुआ, इसका मतलब क्या है? T1 सेकेंड में एक करंट फ्लो किया, T2 सेकेंड में एक अलग करंट फ्लो किया। ये जो चेंज विथ रेस्पेक्ट टू टाइम, इसको एक एक इंस्टेंट मान लो। T1 को एक इंस्टेंट मान लो, T2 को एक इंस्टेंट मान लो। ये जो वैल्यू हम लोग रिप्रेजेंट करेंगे, इसको हम लोग स्मॉल लेटर से डिनोट करेंगे। ये सिर्फ आई के लिए नहीं है, करंट के लिए नहीं है, ये वोल्टेज के लिए भी हो सकता है, वोल्टेज के लिए भी हो सकता है। इसको बोलता है इंस्टेंटेनियस वैल्यू। दिस इज कॉल्ड इंस्टेंटेनियस वैल्यू। मतलब एक एक इंस्टेंट में एक एक मैग्नीट्यूड, एक एक वैल्यू दे रहा है। तो तब हम लोग ये स्मॉल लेटर से रिप्रेजेंट करेंगे करंट और वोल्टेज को। क्लियर হয়েছে? यस मैम। यस मैम। কেউ একজন মাইকটাকে আনমিউট করে রেখেছো, খুব আওয়াজ আসছে। অনুপ, অনুপ মন্ডল, তুমি একটু মাইকটাকে মিউট করো। হ্যাঁ, তাহলে দেখো এখানটা পড়ো তোমরা যে ইলেকট্রিক কারেন্ট ইজ এক্সপ্রেসড ম্যাথমেটিক্যালি ইউজিং দ্য সিম্বল ক্যাপিটাল আই অর স্মল আই। দ্য ইউনিট ফর কারেন্ট ইজ অ্যাম্পিয়ার অর অ্যাম্পস। ইট ইজ রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল এ। তাহলে এই অ্যাম্পিয়ারকে আমরা আইদার অ্যাম্পস লিখতে পারি, অথবা অ্যাম্পিয়ার পুরো লিখতে পারি, অথবা ক্যাপিটাল এ এটা দিয়ে ডিনোট করতে পারি। সাপোজ ধরো এই সার্কিটের মধ্যে যে আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্টটা ফ্লো করলো, এটাকে তুমি আইদার লিখতে পারো 2 অ্যাম্পিয়ার পুরো কথাটা, অথবা 2 অ্যাম্প লিখতে পারো, অথবা লিখতে পারো 2 এ।
এ মানে হচ্ছে এখানে অ্যাম্পিয়ার। এবার দেখো ম্যাথমেটিক্যালি যদি আমরা এই কারেন্টকে রিপ্রেজেন্ট করি তাহলে টাইমের রেসপেক্টে চার্জের ফ্লো, দ্যাট মিনস ডিভিটি অফ কিউ বা ডি কিউ বাই ডিটি ডেরিভেটিভ করা হয়েছে, চার্জের টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ। তোমরা পড়বে অঙ্ক, ম্যাথমেটিক্সে পড়বে ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, এগুলো কি জিনিস, এগুলো ম্যাথমেটিক্সে আস্তে আস্তে পড়বে। তো এই গেল আমাদের কারেন্টের সম্বন্ধে যে ইলেকট্রিক টার্ম আমি বলেছি, ইলেকট্রিসিটি রিলেটেড যে টার্মিনোলজি, তার মধ্যে দুটো টার্ম আমি জানলাম আজকে, সেটা হচ্ছে চার্জ একটা, আর একটা হচ্ছে কারেন্ট। ঠিক আছে, নেক্সট স্লাইডে দেখো, when an electrical potential difference is applied between 2 points in a conducting medium, এই যে বললাম যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি একটা বাল্বের অ্যাক্রসে, বাল্বের দুটো টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালের অ্যাক্রসে আমি ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছি, ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তখন কি হচ্ছে 2 পয়েন্ট মানে হচ্ছে বাল্বের যে দুটো পয়েন্ট কন্ডাক্টিং মিডিয়াম, বাল্বের মধ্যে ওই ভোল্টেজের জন্য কারেন্ট ফ্লো করছে, দ্যাট মিনস ভোল্টেজ ইজ দ্য কজ অ্যান্ড কারেন্ট ইজ দ্য এফেক্ট। ভোল্টেজটার জন্যই কিন্তু বাল্বটা জ্বললো, ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, দ্যাটস ওয়াই বাল্ব ইজ গ্লোয়িং। সেই জন্য তাহলে আমরা কি বলতে পারি যে ভোল্টেজ ইজ দ্য কজ অ্যান্ড কারেন্ট ইজ দ্য এফেক্ট। তো এখানে এই লাইনটাই বলেছে, when an electrical potential difference is applied between 2 points of a conducting medium, an electric current starts flowing from higher potential to lower potential. The higher the voltage or potential difference, more current to flow between 2 points. যত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করব তত বেশি কারেন্ট ফ্লো করবে, অবশ্যই তার স্পেসিফিক রেটিং এর মধ্যে। এবার কোয়েশ্চেন আসছে যে হোয়াট ইজ রেটিং, হোয়াট ইজ তার স্পেসিফিকেশন, ওই পার্টিকুলার ডিভাইস বা পার্টিকুলার এলিমেন্টার একটা স্পেসিফিকেশন রয়েছে। যেমন রেজিস্ট্যান্স তুমি যদি বাজারে কিনতে যাও, তাহলে তুমি দোকানে গিয়ে নিশ্চয়ই বলবে না যে দাদা আমাকে একটা রেজিস্ট্যান্স দিন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে পুয়ার কানেকশন হচ্ছে তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে দোকানে যখন তুমি কিনতে যাবে তখন কিন্তু কখনোই বলবে না যে ভাইয়া মুঝে এক রেজিস্ট্যান্স দিজিয়ে। আমরা কিন্তু অবশ্যই তার স্পেসিফিক একটা ভ্যালু মেনশন করব যে আমার 10 ওহমের রেজিস্ট্যান্সের একটা বাঞ্চ লাগবে বা 10 ওহমের পার্টিকুলার একটা রেজিস্ট্যান্স লাগবে। তো এটাকে বলা হয় রেটিং, রেটিং অফ দ্য এলিমেন্ট, রেটিং অফ দ্য ইকুইপমেন্ট, রেটিং অফ দ্য ডিভাইস। তাহলে ঠিক সেরকমই তুমি যদি বাজারে একটা বাল্ব কিনতে চাও, তাহলে সেই বাল্বটা কি হবে না, তোমাকে ওয়াটেজ বলতে হবে, বাল্বটা কত ওয়াটেজ এর বাল্ব কিনবে, 100 ওয়াট, 40 ওয়াট, 60 ওয়াট, হোয়াট এভার দ্য ওয়াটেজ ইজ, তোমাকে কিন্তু মেনশন করতে হবে স্পেসিফিক। টিউবলাইট কিনতে গেলেও সেম, ফ্যান কিনতে গেলেও সেম। সেরকম বড় বড় ইন্ডাস্ট্রিতে বা ল্যাবে, তোমাদের কলেজের ল্যাবরেটরিতে যে মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, এইসব ছোট ছোট যেগুলো থাকে, সেগুলোর স্পেসিফিক কিন্তু রেটিং তোমাদের বলতে হবে। যে আমার একটা 1400 আরপিএম এর একটা মোটর লাগবে, যেটা 240 ভোল্টে রান করবে, সরি মানে তার থেকে বেশি ভোল্টেজে, ঠিক আছে, তার স্পিড যে রেট, তার ঘোড়ার স্পিড যে রেট, সেই রেটিংটা বলতে হবে, রোটেশনাল স্পিডের যে রেট সেটা বলতে হবে, তার ভোল্টেজ রেটিং বলতে হবে, এবং তার কত কিলোওয়াট, ওই মোটরটা কত কিলোওয়াটের মোটর, সেটাও কিন্তু তোমাকে স্পেসিফিক মেনশন করতে হবে। দ্যাট ইজ কল্ড দ্য রেটিং অফ দ্য ডিভাইস অর রেটিং অফ দ্য ইকুইপমেন্ট অর দ্য রেটিং অফ দ্য এলিমেন্ট। ঠিক আছে, তাহলে আমি যেটা বলছিলাম যে হায়ার দ্য ভোল্টেজ অর পোটেনশিয়াল ডিফারেন্স, মোর দ্য কারেন্ট টু ফ্লো বিটুইন দ্য 2 পয়েন্টস। তুমি যত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করবে, যদি ওটা 240 ভোল্টের ধরো একটা বাল্ব তুমি কিনেছো, 100 ওয়াটের বাল্ব, সেটা 240 ভোল্ট অব্দি সে গ্লো করবে। তো তুমি তাকে হয়তো প্রথমে দেখা যাচ্ছে যে বাল্বটাকে তুমি 120 ভোল্ট অ্যাপ্লাই করেছো, দেখা যাচ্ছে সে কিন্তু সেই যে 100 ওয়াটেজের যে গ্লো, সেই গ্লোটা কিন্তু দিচ্ছে না।
কিন্তু তুমি যদি ওটাকে 240 ভোল্ট অ্যাপ্লাই করো পার্টিকুলারলি, তখন কিন্তু তোমার ওই বাল্বটা প্রপার 100 ওয়াটেজ গ্লোয়িংটা দেবে। এবার যদি তুমি এইটাকে 240 ভোল্ট এক্সিড করে যাও, তাহলে কিন্তু বাল্বটা ড্যামেজ হবে, বাল্বটা নষ্ট হয়ে যাবে, কারণ ওর যে স্পেসিফিক রেটিং সেটা কিন্তু 240 ভোল্টেজ অবধি। ঠিক আছে, তাহলে রেটিং মানে হচ্ছে ওর উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কতটা, সেটাই হচ্ছে ওই পার্টিকুলার ইকুইপমেন্টের রেটিং। মনে থাকবে? কি বোঝাতে পারলাম? यस मैडम। তারপরে দেখো বলছে if 2 points in a circuit are at the same potential then current cannot flow। যদি সেম দুটো পয়েন্টের মধ্যে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি সেই ভোল্টেজটা যদি দুটো পয়েন্টে সেম হয়ে যায়, তাহলে কি হবে না, ভোল্টেজটা 0 হয়ে যাবে, তাহলে কারেন্ট কিন্তু ফ্লো করতে পারবে না। হ্যালো, আচ্ছা নেক্সট স্লাইড দেখো এসি আর ডিসি কারেন্ট, এটা আমরা জানবো ভালো করে। নর্মালি, আচ্ছা কেউ কিছু বলছো? হ্যালো, আচ্ছা নর্মালি এসি, তোমরা একটু রেসপন্স করবে, নাহলে আমার একতরফা বকে যেতে এরকম ভালো লাগছে। তোমাদের একটু কোয়েশ্চেন থাকলে করবে, তোমাদের মানে হ্যাঁ না কিছু রেসপন্স দেবে। তো এখানে দেখো একটা ওয়েভ ফর্ম দেখিয়েছি আমি এসি কারেন্টের, দেখতে পাচ্ছ নাম্বার 5 স্লাইডে। 5 নাম্বার স্লাইডটা দেখো। 5 নাম্বার স্লাইডে দেখো একটা ওয়েভ ফর্ম রয়েছে, যে ওয়েভ ফর্মটা কি করা হয়েছে না অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম। এবার এই অ্যামপ্লিটিউড ওয়াই অ্যাক্সিসে যে অ্যামপ্লিটিউড আমি নিয়েছি এবং এক্স অ্যাক্সিসে যে টাইমটা নিয়েছি, তাহলে আমি ওয়েভ ফর্মটা ড্র করব কার সাথে, না অ্যামপ্লিটিউডের সাথে টাইমের। এবার এই অ্যামপ্লিটিউডটা কার অ্যামপ্লিটিউড, আমাকে কোনো একটা কোয়ান্টিটি কনসিডার করতে হবে, সেই কোয়ান্টিটিটা অবভিয়াসলি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। এই টার্মগুলো কিন্তু একদম মাথায় গেঁথে নাও। ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি বলতে বোঝায় ভোল্টেজ অথবা কারেন্ট। ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা বুঝি, হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, দ্যাট ইজ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ঠিক আছে, তাহলে এই যে অ্যামপ্লিটিউডটা আমরা নিয়েছি, এই অ্যামপ্লিটিউডটা অবভিয়াসলি আইদার ভোল্টেজ অর কারেন্ট। কার রেসপেক্টে ওয়েভ ফর্মটা ড্র করবো আমরা, টাইমের রেসপেক্টে। उज्जवल यस मैम। हाँ उज्जवल, समझ में आ रहा है? मैम बीच बीच में नहीं समझ में आ रहा था बंदा जब बोल रहे थे। हाँ देखो ये जो एम्पलीट्यूड है ना, ये एम्पलीट्यूड किसका एम्पलीट्यूड, एनी इलेक्ट्रिकल क्वांटिटी। इलेक्ट्रिकल क्वांटिटी मीन्स इट कैन बी वोल्टेज और करंट। ये वोल्टेज भी हो सकता है और करंट भी हो सकता है। जो एम्पलीट्यूड हम लोग कंसीडर कर रहा है वो वोल्टेज का एम्पलीट्यूड। सपोज तुम मान लो कि 20 वोल्ट, ठीक है, ये एम्पलीट्यूड मतलब इसका मैक्सिमम जो वैल्यू है वो है 20 वोल्ट। एम्पलीट्यूड मीन्स पीक वैल्यू और मैक्सिमम वैल्यू ऑफ वोल्टेज और करंट। तो ये देखो जो 0 से शुरू हो रहा है, ये जाके एक पॉइंट में मैक्सिमम हो रहा है पॉजिटिव डिरेक्शन में, अनदर डिरेक्शन में देखो नेगेटिव डिरेक्शन में ये मैक्सिमम हो रहा है, फिर से 0 होके फिर से 0 से स्टार्ट होके 0 पे ही जाके वो खत्म हो रहा है। तो इसका मतलब है कोई भी इलेक्ट्रिकल क्वांटिटी का मैग्नीट्यूड एंड डिरेक्शन टाइम के रेस्पेक्ट में चेंज हो रहा है, यही इसको बोलते हैं एसी करंट और एसी वोल्टेज। एसी का फुल फॉर्म है অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট আমরা বলতে পারি যদি সেটা এসি কারেন্ট হয়, আর এসি ভোল্টেজ যদি হয় তাহলে আমরা বলবো অল্টারনেটিং কারেন্ট ভোল্টেজ। যদি তোমাদের এক্সামে যখন তোমাদের সাবজেক্টে তোমরা ঢুকবে, সাবজেক্টের এক্সামে যখন তোমাদের জিজ্ঞেস করবে হোয়াট ইজ এসি ভোল্টেজ, অবশ্যই সেখানে ফুল ফর্ম লিখলে কিন্তু হবে না যে অল্টারনেটিং কারেন্ট ভোল্টেজ।
এই এসি ভোল্টেজ মিনস দ্য amplitude বা the magnitude of the electrical quantity and the direction of this electrical quantity changes with time, সেটাকেই বলা হচ্ছে এসি। এই জায়গাটায় বলো কি সমস্যা? ছবিটাতে দেখো, ছবিটায় দেখো 0 থেকে শুরু হয়ে ওটা একটা ভ্যালু অবধি ম্যাক্সিমাম হচ্ছে, দেন আবার 0-তে নামছে, আবার নেগেটিভে গিয়ে সে 0 থেকে নেগেটিভ দিকে একটা ম্যাক্সিমাম হচ্ছে, দেন আবার 0-তে মিট হচ্ছে। এই যে এক্স অ্যাক্সিস, আমি টাইমের অ্যাক্সিসটা ধরেছি, সেই টাইমের অ্যাক্সিসটা কি না 0 পয়েন্ট, টাইমের অ্যাক্সিসটা কিন্তু 0 পয়েন্ট। তাহলে 0 থেকে স্টার্ট হয়ে ম্যাক্সিমাম ভ্যালু, দেন 0-তে পয়েন্টে আবার পজিটিভ দিকে এন্ড, আবার নেগেটিভ দিকে ম্যাক্সিমাম ভ্যালু, আবার 0-তে এন্ড, রিপিট আবার একটা সাইকেল আমি দেখিয়েছি। তাহলে এই ওয়েভ পন্থা থেকে তোমাদেরকে যদি আমি বলি যে ডিফাইন এসি, সন্দীপ কুমার বারুই, তুমি আমাকে বলো হোয়াট ইজ এসি? সন্দীপ কুমার, চন্দন, চন্দন মান্না, প্রীতম, প্রীতম কিছু বলবে? প্রীতম দাস, তোমরা রেসপন্স করছো না, এগুলো কিন্তু ঠিক নয়, এভাবে ক্লাস নেওয়া ইম্পসিবল। এখন ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, এখন আমি সিলেবাস শেষ করার কোনো তাড়া নেই, ঠিক আছে? এগুলো কিন্তু একদম বেস, এগুলো না জানলে কিন্তু কিছু বুঝতে পারবে না পরে। হ্যালো ম্যাম। হ্যাঁ, কে কে বলছো? একটু নাম বলো, আমি বলছি না নাম বলো। আচ্ছা, অনুপ, অনুপ বলো। ম্যাম বলছি ওই যদি ডেফিনেশন জিজ্ঞাসা করে তাহলে ওইখানে যেটা লেখা আছে ওইটা লিখতে হবে তো? না, কোশ্চেনে আমি যদি এতক্ষণ আসে। তো বললাম, এতক্ষণ আমি তোমাদের ছবিটা দেখিয়ে কি বললাম? কোনো কিছু মুখস্থ করতে যাবে না, ইলেকট্রিক্যালে কিছু মুখস্থ করার নেই, জাস্ট বোঝা, ঠিক আছে? দেখো ছবিটা দেখো ভালো করে, ছবিটাতে তোমরা কি, ছবিটা দেখে আমাকে বলো এখানে কি লেখা আছে। অনুপ তুমি বল, এই ছবিটাতে কি রিপ্রেজেন্ট করেছে? কোনো এটা ম্যাম ইয়ে নেই, তুমি হেজিটেশন ফিল করো না, তুমি তোমার যা মনে আসছে তুমি সেটাই বলো। একটা ফ্রিকোয়েন্সি যেটা মানে হচ্ছে। এবার আমাকে বলো হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি, আইডিয়া আছে কোনো? আমি এতক্ষণ কি বললাম? বাকিরা দেবপ্রিয়, সমরেশ, কৃষাণ, হিল্লোল, তোমরা কি শুনছো? লিজা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হিল্লোল, ছবিটা দেখে বলো তোমার তোমার মাথায় এই ছবিটা দেখে কি আসছে, বল। ম্যাম and এত হেজিটেশন কেন? দেখো কিছুই তো নেই, আমি বললাম যে তুমি এই যে বাড়িতে যে আমরা বাড়িতে যে সাপ্লাই ভোল্টেজটা আমাদের আসছে 230 ভোল্ট, 240 ভোল্ট, 220 ভোল্ট, এরকম একটা ভ্যারিয়েশনে আমরা বাড়িতে বাড়ির ফ্যান লাইট গুলো জ্বালাচ্ছি ভোল্টেজে। তাহলে এই ভোল্টেজটা তোমাদের কি মনে হয় কি টাইপের ভোল্টেজ? এই যে আমাদের বাড়িতে যে ভোল্টেজটা আসছে, ম্যাম এসি কারেন্ট বডি। এসি কারেন্ট ভোল্টেজ মানে অল্টারনেটিং কারেন্ট ভোল্টেজ, তাই তো? অল্টারনেট কারেন্ট ভোল্টেজ। হ্যাঁ, এসি ভোল্টেজ। তাহলে এই যে ভোল্টেজটা, এটা আমি একটু আগেই বললাম টাইমের রেসপেক্টে এই যে ভোল্টেজটা আমরা পাচ্ছি না, দেখবে তোমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো, সকালবেলায় যখন আমাদের সবার বাড়িতে দেখবে লাইট জ্বলে না, সকালবেলায় আমরা কি করি, উঠে লাইট অফ করে জানালা খুলে দিই, তাহলে কি লাইট গুলো অফ হয়ে গেল। শীতকালের ক্ষেত্রে তুমি আরো এটা লক্ষ্য করবে যে ফ্যান চলে না কারোর বাড়িতে শীতকাল, তাই না? তো তোমার দেখবে যে তোমার বাড়ির অ্যাপ্লায়েন্সেস গুলো খুব ভালোভাবে কাজ করছে। যদি আগেকার দিনে টিউব লাইটে খুব বোঝা যেত, টিউব লাইট কোনো ব্লিঙ্ক করে না, কিন্তু এই জিনিসটাই তুমি যখন সন্ধেবেলায় করবে, টিউব চালাবে, ফ্যান চালাবে, দেখবে ফ্যানের স্পিড অটোমেটিক্যালি, তুমি দিনের সকালবেলায় যে ফ্যানের স্পিডটা পেয়েছিলে, রাতে সন্ধেবেলায় কিন্তু ফ্যানের স্পিড একটু আলাদা,
আবার দেখবে গভীর রাতে একটু আলাদা। কেন? হ্যাঁ, কেন এটা এই কম বেশিটা কেন? ম্যাডাম কারণ টাইমে ম্যাম ভোল্টেজের জন্য। হ্যাঁ ম্যাম বললাম যে ভোল্টেজের জন্য আমাদের মনে করো সন্ধ্যা টাইমটা মনে করো সবাই যে ইউজ করে কারেন্টটা, হ্যাঁ যার ফলে কারেন্ট ভোল্টেজ ওটা কম থাকে। কারেন্টটা একটু প্রত্যেকে আমাদের বাড়িতে আমরা একসাথে লাইট জ্বালিয়ে উঠি, একসাথে বিভিন্ন অ্যাপ্লায়েন্সেস চালাই, তার কারণে তখন ভোল্টেজটা কি হয়, ডাউন হয়ে যায়। তাহলে কি টাইমের রেসপেক্টে ভোল্টেজের চেঞ্জ হচ্ছে না? সকালে একরকম, সন্ধে একরকম, মাঝরাতে একরকম। এই যে চেঞ্জিং, এই চেঞ্জটাকেই বলা হচ্ছে অল্টারনেটিং। অল্টারনেটিং এটাই হচ্ছে অল্টারনেটিং, টাইমের রেসপেক্টে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিজ এর চেঞ্জ। ঠিক আছে, তাহলে আমি যদি এসি কারেন্টকে অ্যাজ এ ওয়েভ ফর্ম রিপ্রেজেন্ট করি, দেখো জিরোতে একটা ভ্যালু, তুমি জিরোর থেকে জাস্ট একটু উপরে ওঠো, জিরো থেকে জাস্ট একটু উপরে ওঠো, এই ওয়েভটার জিরোর থেকে জাস্ট তুমি 0.2 ওপরে ওঠো, 0.2 সেকেন্ড ওপরে ওঠো, সেখানে একটা আলাদা ভ্যালু। তুমি একদম মাথার উপরে ওঠো, একদম যে টপে, সেখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়েভ ফর্মটাকে দেখো, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ভোল্টেজ ওখানে পাওয়া যাচ্ছে, বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট ওই পোর্শনটুকুতে পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে কি বলি? টাইমের রেসপেক্টে চেঞ্জ। টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়। হ্যাঁ, ইভেন দেখো আবার যখন এটা ম্যাক্সিমাম থেকে জিরোতে চলে এলো, এটা নেগেটিভ দিকে আবার কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে, নেগেটিভ দিকে জিরো থেকে ম্যাক্সিমাম হচ্ছে। মানে নেগেটিভ মানে ভোল্টেজ থেকে না, এই যে জিরোর উপরে, মানে আমার তো এক্স অ্যাক্সিস আমি ধরেছি, একটা প্লেন ধরেছি এক্স অ্যাক্সিস, তাহলে উপরে একটা দিক, নিচে একটা দিক, ওই দাগটার উপর দিকটা হচ্ছে পজিটিভ, দাগটার নিচের দিকটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ ডিরেকশনে ওর একটা ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে, নেগেটিভ ডিরেকশনে ওর একটা ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটিটা তার নিজের ম্যাগনিটিউডটা চেঞ্জ করছেই, তার ডিরেকশনটাও চেঞ্জ করছে। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড এসি, অল্টারনেটিং কারেন্ট, বা অল্টারনেটিং কারেন্ট অথবা অল্টারনেটিং কারেন্ট ভোল্টেজ। এসি ভোল্টেজ হতে পারে, মানে এসি ভোল্টেজ অ্যাপ্লাইয়ের জন্য যে কারেন্টটা ফ্লো করছে, দ্যাট ইজ এসি কারেন্ট। নিশ্চয়ই আমি ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করে এক্সপেক্ট করব না সেখানে এসি কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, তাহলে এসি ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য কোন একটা ডিভাইসে যে কারেন্টটা ফ্লো করছে, দ্যাট ইজ এসি কারেন্ট। ঠিক নিচেরটাই দেখো, ঠিক নিচের পরের স্লাইডটাই দেখো, চেঞ্জটা দেখো পরের স্লাইডে, সোজা দাগটা চলে গেছে, ওর 0 পয়েন্টে যা টি সেকেন্ডেও তাই, টি1 সেকেন্ডেও তাই, টি2 সেকেন্ডেও তাই, টি3 সেকেন্ডেও তাই, আপ টু টি এন সেকেন্ডে কিন্তু ওর থ্রু আউট দ্য টাইম ওর কিন্তু কনস্ট্যান্ট ম্যাগনিটিউড অ্যান্ড কনস্ট্যান্ট ডিরেকশন মেনটেন করেছে। এই যে পজিটিভ দিকে দাগ, এই সেম জিনিসটা নেগেটিভ দিকেও হতে পারে। মানে magnitude of current, value or magnitude of current or voltage, that means electrical quantity, with respect to time is constant. এসির ক্ষেত্রে কি, with respect to time it is varying, but ডিসির ক্ষেত্রে with respect to time, throughout the time it is constant. সেটাই হচ্ছে ডিসি বা ডিসি সিস্টেম বলতে পারো, যেখানে কিনা ডিসি ভোল্টেজ এন্ড ডিসি কারেন্ট, ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করব, ডিসি কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, যেমন ব্যাটারির ক্ষেত্রে তোমরা যদি ফলো করো, ব্যাটারিতে কিন্তু ডিসি ভোল্টেজ, সেটা কিন্তু চেঞ্জ নেই। ঠিক আছে, সেখানে আমরা যদি ফ্রিকোয়েন্সি টার্মটাকে নিয়ে আসি, ফ্রিকোয়েন্সি কিন্তু সেখানে কোনো অ্যাপ্লিকেবল নয়। ফ্রিকোয়েন্সি একমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে আমাদের এসির ক্ষেত্রে, কারণ এই যে টাইমের রেসপেক্টে চেঞ্জ, এটা কিন্তু একমাত্র এসিতেই হয়ে থাকে। তাহলে এসি আর ডিসির কনসেপ্ট কি ক্লিয়ার হলো? এই দুটো স্লাইড তোমরা একটু রিডিং করো। আমি একটু গলাটা রেস্ট নিয়ে নিই, তোমরা জাস্ট 2 মিনিট এটা রিডিং করো।
हेलो मैम, हम्म बोले टाइम के रिस्पेक्ट में जो करंट चेंज होता है वो एसी हो गया और डीसी क्या होगा? डीसी होगा टाइम के रेस्पेक्ट में जो कांस्टेंट रहता है, नॉट चेंजिंग, चेंज चेंज नहीं नहीं हो रहा होता है। है, उसका मैग्नीट्यूड एंड डायरेक्शन चेंज नहीं हो रहा है, सेम रह रहा है थ्रू आउट द टाइम। और मैम बोले पीछे जो क्लास मतलब इधर ज्वाइन किए हैं, पीछे जो क्लास रह गया वो क्लास कैसे मिलेगा? क्या क्या तुम और फिर से बोलो। बोले मैम जो पीछे हम अभी इधर ज्वाइन किए हैं मतलब इधर ही एडमिशन करवाया है, तो पीछे जो हाँ, क्लास रह गया वो कैसे मिलेगा मैम? वो एक ही क्लास हुआ है और वो इंट्रोडक्टरी क्लास था, उसमें टेंशन लेने की जरूरत नहीं है, क्योंकि तुम लोग का ये क्लास फिर से रिपीट होगा, ठीक है, पूजा के बाद रिवीजन होगा, ठीक है, उसके लिए चिंता ठीक है। करने की जरूरत नहीं है। अभी थोड़ा तुम लोग का ये इलेक्ट्रिकल सब्जेक्ट के बारे में थोड़ा जानना, मतलब क्या बोलते हैं उसको, इंट्रोडक्शन क्लास हो रहा है, इंट्रोडक्टरी क्लास। ये फिर से डिटेल में हम लोग पढ़ाएंगे, डिटेल में क्लास में समझाएंगे, प्रैक्टिकल करवाएंगे, फिर तुम लोग को समझ में आ जाएगा। हम्म। हम मुझे वो नोट्स आ रहा होगा तो वो मिल जाता है। नोट्स कुछ नहीं है, ये जो पीपीटी वगैरह है वही तुम लोग को भेज देंगे, पिछले दिन का पीपीटी भी भेज देंगे, ठीक है, ग्रुप में। यस मैम, लेकिन और सर और या मैम है ना, वो अभी तक कुछ नहीं आया ग्रुप पे, जब ज्वाइन किए वो 2-3 मैसेज किया। अभी तुम लोग का इंट्रोडक्टरी क्लास चल रहा है, ठीक है, जो ओवरव्यू होता है सब्जेक्ट का, वो ओवरव्यू का क्लास हो रहा है। कि तुम लोग का सपोज मान लो कि इस सेम में एक इलेक्ट्रिकल वर्कशॉप का क्लास है, ठीक है, इलेक्ट्रिकल रिलेटेड, मैकेनिकल का भी कोई सब्जेक्ट होगा, इलेक्ट्रिक इंजीनियरिंग मैकेनिक्स, जैसे फिजिक्स, ये सब सब्जेक्ट का तुम लोग का जो इंट्रोडक्टरी क्लास होता है कि सब्जेक्ट के अंदर में क्या क्या बेसिक पार्ट है, उसी का क्लास चल रहा है। ठीक इसका डिटेल नोट, डिटेल क्लास फिर से होगा, टेंशन मत लो। है, पूजा हम्म वैकेशन के बाद होगा। हम्म। ঠিক আছে, পড়েছো? হিল্লোল, শুভাশিস, হ্যালো ম্যাম। হ্যালো, হ্যালো হ্যাঁ ম্যাম, আমি হ্যাঁ, কে বলছি। বলছো? অর্ণব? অর্ণব না কে বলছো, বুঝতে পারছি না। কোন বলছি? হ্যাঁ বলো। ম্যাম বলছি, এসি কারেন্টে যে ছবিটা দেওয়া আছে, হুম, বলো, ভয়েসটা ব্রেক হচ্ছে, আরেকবার বলো। এ- দেখতে পাচ্ছি ওখান থেকে। ম্যাম বলুন যে সবাইকে একজন একজন করে কথা বলতে, তাহলে শোনা যায় কথাটা ঠিকঠাক করে। হ্যাঁ স্বপন, তোমার কথাটা না আমি শুনতে পাচ্ছি না একদমই, সবাই মাইকটা মিউট করো। স্বপন আরেকবার বলো। ম্যাম, এসি কারেন্টে যে ছবিটা দেওয়া আছে, হ্যাঁ, ওখানে তো আমরা আরেকটা ডেফিনেশন পেতে পারি। আরেকটা ডেফিনিশন পেতে পারি তো, টাইম পিরিয়ড ডেফিনেশনটা যে আছে, ওখান হ্যাঁ, থেকে তো আমাদের। টাইম টাইম পিরিয়ড, এখান থেকে আমরা টাইম পিরিয়ডের ডেফিনেশন পাবো, এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সির ডেফিনেশনও পাবো, এখান থেকে আমরা সাইকেলের ডেফিনেশন পাবো, তিনটে কম্পাঙ্ক টার্ম ডেফিনেশন। পাবো আমরা এখান থেকে, টাইম পিরিয়ড, সাইকেল, ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এই যে ফ্রিকোয়েন্সি। টাইমের রেসপেক্টে যে একটা জিরো থেকে শুরু হয়ে আবার জিরোতে যে ওর মিট, দ্যাট ইজ হ্যাঁ, কল্ড এই ওয়ান কমপ্লিট সাইকেল, পজিটিভ হাফ সাইকেল এন্ড নেগেটিভ হাফ সাইকেল, ঠিক হ্যাঁ। আছে, দ্যাট ইজ কল্ড, এগুলো তো আসবো পরে, নতুন টার্মিনোলজি তো, তাই আমি বলিনি এখানে, কিন্তু এগুলো এক একটা টার্মিনোলজি ইলেকট্রিক্যালের, ঠিক আছে। এখন জাস্ট ম্যাম ওই এর পিপিটিটা কি ফরম্যাটে এটা আছে? তো আমার এসির আন্ডারে। হুম, কি বলছো? হ্যাঁ, ম্যাম বলছি পিপিটিটা কি ফরম্যাটে আছে? পিপিটিটা পিপিটি ফরম্যাটেই আছে, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট।
কি হচ্ছে না বলছো? খুলছে না? হয়েছে? পড়া হলো? হ্যাঁ ম্যাম। হুম, তাহলে এসিডিসি গেল। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিছু ফর্মুলা দেখব। কি ফর্মুলা? না কারেন্টের কি কি পসিবল ফর্মুলা হতে পারে অ্যাকর্ডিং টু ওহমস ল, অ্যাকর্ডিং টু পাওয়ার লস, ঠিক আছে, এবং অ্যাকর্ডিং টু পাওয়ার আমরা কি কি ফর্মুলা পেতে পারি। তো এই যে আমি একটা সার্কেল করেছি, দেখো সার্কেলের মধ্যে কি লেখা আছে না মাঝখানে আই আছে, কারণ আমাকে কারেন্টের ফর্মুলা বের করতে হবে। সেখানে আমার একটাতে আছে ভি বাই আর, যেটা আমি পেয়েছি কোথা থেকে না ওহমের সূত্র থেকে। ওহমের সূত্রে কি আছে? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তারপরে এটা দেখো, তারপরে বাদিকের যেটা রয়েছে পি বাই ভি, এই পি বাই ভি কোথা থেকে পেলাম? ইলেকট্রিক্যাল পাওয়ার পি ইজ ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন অফ বা প্রোডাকশন অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তাহলে পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, সেখান থেকে আমি আই ইজ ইকুয়াল টু পি বাই ভি বলতেই পারি। বোঝা গেছে? না ম্যাম, আরেকবার বলুন। হ্যাঁ, প্রথম যে ফর্মুলাটা রয়েছে আই এর মাথার উপরে যেটা রয়েছে দেখো ভি বাই আর, ওটা প্রত্যেকে বুঝেছো। অ্যাকর্ডিং টু ওহমস ল আই, তোমরা খাতায় নোট করলে নোট করে নিতে পারো, বা এই পরের স্লাইডটায় দেখো করাই আছে। পরের স্লাইডটা দেখো, স্লাইড নাম্বার 8 দেখো, স্লাইড নাম্বার 8, হ্যাঁ। স্লাইড নাম্বার 8টাতে দেখো লেখা আছে অ্যাকর্ডিং টু ওহমস ল ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। আর তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। আর এই এটা যেটা লেখা আছে, এই এটা কিন্তু ওর অ্যাম্পিয়ার ইউনিট। আমি যখন কারেন্টের ডেফিনিশন বলেছিলাম, ওই এটার মানে হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। কারেন্টের তো একটা ইউনিট রয়েছে, যে ইউনিটটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এখানে দেখো একটা এক্সাম্পল দিয়ে আমি বলেছি যে a supply voltage of 24 volt is applied across the resistance of 12 ohm, determine the current flowing through the resistor। 24 ভোল্টেজের একটা 12 ওহমের রেজিস্ট্যান্সকে সাপ্লাই দিচ্ছে, তাহলে এই সার্কিটের কারেন্ট কত যদি আমি ভি ইজ ইকুয়াল টু আই আর বা আই ইজ ইকুয়াল টু ভি বাই আর দিয়ে বের করি, তাহলে কিন্তু এই কারেন্টের ভ্যালু আমি পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা। নেক্সটটা দেখো, নেক্সট ফর্মুলাটা দেখো, কারেন্ট ফর্মুলা 2 যেটা বলছে পাওয়ার আর ভোল্টেজের রেসপেক্টে পাওয়ার ট্রান্সফার is the product of supply voltage and electric current, P is equal to V into I, যেখানে V মানে ভোল্টেজ, I মানে কারেন্ট। আর পাওয়ারের ইউনিট আমরা বলবো ওয়াট, যেটা কনজিউম পাওয়ার বা লস পাওয়ার যেটা হয়, আমরা যে বাড়িতে যে পাওয়ারটা কনজিউম করি যার কারণে কারেন্ট আমরা বিভিন্ন অ্যাপ্লায়েন্সেস অন অফ করি, সেটা তো পাওয়ার কনজিউম করে অ্যাপ্লায়েন্সেস গুলো, সেই পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আই বের করতে পারবো কিভাবে না আই ইজ ইকুয়াল টু পি বাই ভি অ্যাম্পিয়ার। ওরকমই একটা এক্সাম্পল দিয়েছে, 48 ওয়াটের একটা ল্যাম্প রয়েছে যেটা 24 ভোল্ট এই ওয়াটের 48 ওয়াটের ল্যাম্পটাকে সাপ্লাই দিচ্ছে। তাহলে এই সার্কিটের মধ্যে কারেন্ট কত তোমরা বের করবে নিজেরা। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম নাম্বার 10 নাম্বার স্লাইডটা খোলো, 10 নাম্বার স্লাইডটা খুলেছো? হ্যাঁ ম্যাম। তাহলে দেখো ওখানে কি বলা আছে, আমরা একটু আগেই পড়লাম যে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর আর পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই। এবার আমাদের পাওয়ার লসের একটা ফর্মুলা রয়েছে, যে কোনো কন্ডাক্টরের মধ্যে বা যে কোনো ট্রান্সমিশন লাইনে যদি আমরা পাওয়ার লস বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর, আই স্কোয়ার ইন্টু আর। তাহলে এখান থেকে আমি আই যদি বের করি √অফ পি বাই আর অ্যাম্পিয়ার,
ওই সেম এক্সাম্পল হুম। দিয়ে এখানে যদি কারেন্ট আমাকে বের করতে দেয় তাহলে আমি কিভাবে বের করব, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এবার দেখো, এবার এই যে সার্কেলের ফর্মুলাগুলো ডিলিট করতে পারলে এবার হুম। কি কি উপায়ে আমি কারেন্ট বের করতে পারি, কি কি প্রসেসে বা কি কি ফর্মুলা দিয়ে আমার কারেন্ট বের করা যাবে। এবার হয়তো বলবে যে এগুলো আমি কি করে বুঝবো যে আমার কখন কোন ফর্মুলাটা লাগবে। হ্যাঁ, যখন তোমার অঙ্কে পাওয়ার বলা থাকবে, ভোল্টেজ বলা থাকবে, কারেন্ট বের করতে দেবে। যখন তোমার অঙ্কে রেজিস্ট্যান্স বলা থাকবে, ভোল্টেজ বলা থাকবে, কারেন্ট বের করতে দেবে, মানে কারেন্ট ইজ দ্য আননোন কোয়ান্টিটি, যেটা তোমাকে বের করতে হবে। তাহলে তোমার নিউমেরিক্যালে বা তোমার একটা কোনো সার্কিটের, পার্টিকুলার সার্কিটের তুমি কারেন্ট মেজার করতে যাচ্ছ, সেই সার্কিটে অ্যাভেলেবেল যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিগুলোর ভ্যালু যদি তোমার নোন থাকে, তাহলে সেই সার্কিটের কারেন্ট তুমি সেই ফর্মুলাটা, পার্টিকুলার ফর্মুলাটা অ্যাপ্লাই করে তুমি কারেন্টটা বের করবে। বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। हम्म। उज्जवल, समझ में आया? आया मैम, थोड़ा उज्जवल, ये फॉर्मूला समझ में आया? नो मैम। ठीक है, फिर तुम लोग पढ़ो। ये पीपीटी तो शेयर कर दिया मैंने व्हाट्सएप ग्रुप में, मैम तो पढ़ के फिर। हाँ, एक बार और बता दिया, वो पीपीटी खोलना ही था। ओहो, ঠিক আছে, দাঁড়াও। ম্যাম ওটা যদি পিডিএফ এ দেওয়া হয়, না হলে সবার মোবাইলে তো পাওয়ার পয়েন্ট অ্যাপটা নেই না, ওই জন্য খুলছে না। ওকে ওকে, আমি কনভার্ট করে আমি আবার পাওয়ার পয়েন্টটা আমি দিচ্ছি, ঠিক আছে? এই ম্যাম ক্লাসের পর ম্যাম কনভার্ট করে দিয়ে পিপিটি দিচ্ছি। টা পাওয়ার পয়েন্ট ছাড়া তো হচ্ছে না। পাওয়ার আচ্ছা, পয়েন্ট তোমরা যদি কিছু ফোনে তোমাদের ইনস্টল করতে হয়, করো না। হ্যাঁ ম্যাডাম একটা অ্যাপ ইনস্টল করতে দাঁড়াও, পাওয়ার এটা পয়েন্টে এটা ওটা কি ইনস্টল দিয়ে করতে হবে খুলছে দেখি। আমার মাইক্রোসফটে। এখানে আমার ফোনেও তো পাওয়ার পয়েন্ট নেই, কিন্তু আমার খুলছে কিভাবে? আচ্ছা, ডব্লিউপিএস অফিস ইনস্টল করো, ডব্লিউপিএস অফিস ইনস্টল করো ফোনে। ম্যাডাম পিপিএক্স অ্যাপ ইনস্টল করতে। তো মোবাইলে অটোমেটিক দেওয়া থাকে নতুন মোবাইলে। হ্যাঁ, আমার যেমন আমি ইনস্টল করেছিলাম, তো আমার তো ওই অফিসে খুলছে। অফিসটা ইনস্টল করো, অথবা দেখো সার্চ করো, মোবাইলে থাকবে, ওই অফিস দিয়ে খোলো। মানে মোবাইলে পিএস আচ্ছা, সবাই বলছো, আমি বুঝতে পারছি না কি বলছো। ডকুমেন্ট রিডার অ্যাপ। হ্যাঁ, ডকুমেন্টস রিডার, ঠিক, এটাতেও খুলবে। পিপিটিএক্স আর পিডিএফ সবকটাই ওটাতে ওপেন হচ্ছে। হ্যাঁ এগুলো হ্যাঁ হ্যাঁ। থাকে একটু যাদের খুলছে না তারা ম্যাম, একটু সবকটা ইনস্টল করবে। ডব্লিউপিএস এক্স্যাক্টলি বলো যে কোন অ্যাপটা নামাবো। যে কোনো একটা অফিস ডব্লিউপিএস অথবা অফিসটাই ভালো হবে। ডকুমেন্ট হ্যাঁ, রিডার অফিসটাতে সবই সবটাই ওপেন হবে। হ্যাঁ, আমার কোনো সবকিছু ডকুমেন্ট রিডার অফিস দুটোই আছে। কোন অ্যাপে? আমিও তোমাদের ফোন থেকেই পড়াচ্ছি, আমার তো ল্যাপটপটা কাজ করছে না শুধু। ম্যাম কোন অ্যাপটা নামালে যে সবগুলো কাজ করবে? ওই যে স্নেহা বললো ডকুমেন্ট রিডার, এটা রয়েছে। ডকুমেন্টস লিডার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমরা ওইটা অ্যাপটা দিয়ে খোলো, দেখো, নিয়ে পড়ো। পরের দিন আমাকে, আজকে আমি আর টাইম হয়ে গেছে, তো পরের দিন পড়ো, নিয়ে আমাকে জানাবে যে কোথায় কি সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, ঠিক আছে? এরপরে মেবি তোমাদের পুজোর আগে আর ক্লাস নেই আমার, এটাই আজকেই বোধহয় লাস্ট ক্লাস, জানি না আমি কাল পরশু হবে কিনা। मैम হ্যাঁ বলো। मैम डब्ल्यूपीएस ऑफिस। हाँ, डब्ल्यूपीएस ऑफिस और डॉक्यूमेंट रीडर, ये दोनों में कोई एक ऐप डाउनलोड कर लो, इंस्टॉल कर लो। ठीक है मैम। ঠিক আছে, थैंक यू मैम। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। ঠিক আছে তোমাদের, তাহলে আজকে আমি এখানেই Thank you, স্টপ ma'am. করছি।
ঠিক আছে? হ্যাঁ, দেখো পড়ো, পুজোর পরে মানে যদি পুজোর আগে ক্লাস থাকে তাহলে তো বলবে, আর পুজোর পরে যদি ক্লাস হয় তো এটা পড়বে, তারপরে আমাকে যা কোয়ারিজ থাকবে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ঠিক। আর নাহলে এমনিতে হোয়াটসঅ্যাপে তোমাদের গ্রুপে আছি, আমাকে পার্সোনালিও তোমরা মেসেজ করতে পারো, কোনো প্রবলেম যে জায়গায় প্রবলেম হবে ফোনও করতে পারো, ওকে ঠিক আছে? ওকে জি।